আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে জৈব রসায়নের প্রথম একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা জৈব রসায়নের যে সব টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আলোক সমানুতা, এনানসিওমার, ডায়স্টেরিওমার, ওজোনোলাইসিস এবং মার্কোনিকভ সূত্র। আমরা আজকে এখানে যে পিডিএফ ফাইলটি ব্যবহার করছি, এই পিডিএফ ফাইলটি হচ্ছে পার্থঘোষ। আপনারা যদি এই পিডিএফ ফাইলটি নিয়ে পড়তে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। চলুন আজকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দেই। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলোক সমানুতা। এইখানে আলোচনা করা হবে আলোক সমানুতার এনানসিওমার ও ডায়াস্টেরিওমার নিয়ে। এই বিষয়ে জানার আগে আমাদের প্রথমে জানতে হবে কোন যৌগে আলোক সমানুতা দেখা যায়। কেবলমাত্র যে সকল যৌগে কাইরাল কার্বন আছে শুধু সেই সকল যৌগে আলোক সমানুতা দেখা যায়। এখন প্রশ্ন হলো কাইরাল কার্বন কি? আমরা জানি কার্বনের যোজনী 4, অর্থাৎ কার্বনের 4 হাতে, এই 4 হাতে যদি সে 4টা ভিন্ন পরমাণু বা মূলক ধরে রাখে তবে তাকে আমরা কাইরাল কার্বন বলবো। বিষয়টা অনেকটা তুমি তোমার 2 হাত দিয়ে দুটি ভিন্ন বন্ধুকে ধরে রাখার মতো। কার্বনের যে সকল যৌগে তার 4 হাত দিয়ে 4 ভিন্ন পরমাণু বা মূলককে ধরে রাখে সে সকল যৌগের মধ্যে আলোক সমানুতা দেখা যায়। এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, আলোক সমানুতাকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এনানসিওমার ও আরেকটি হচ্ছে ডায়স্টেরিওমার। এখন আলোক সমানুতা দেখা যাবে কোন কোন মৌলে? আলোক সমানুতা দেখা যাবে সাধারণত কাইরাল কার্বনে। এখন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে কার্বনের 4 যোজনী যদি 4টি ভিন্ন পরমাণু বা মূলক থাকে তখন আমরা সেই কার্বনকে বলবো কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনে আলোক সমানুতা দেখা যায়। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনানসিওমার। এনানসিওমার কি? এনানসিওমার হচ্ছে যে আলোক সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপরিস্থাপনীয় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে, এবং এই ধরনের আলোক সক্রিয়তাকে এনানসিওমারিজম বলে। অর্থাৎ এনানসিওমার হওয়ার শর্ত হচ্ছে দুইটি। প্রথম শর্ত হচ্ছে দর্পণ প্রতিবিম্ব এবং দ্বিতীয় শর্ত হচ্ছে পরস্পরের অপরিস্থাপনীয়। দর্পণ প্রতিবিম্ব হলো কি? দর্পণ প্রতিবিম্ব হলো কোন একটা যৌগের গাঠনিক সংকেত এঁকে সেটা যদি আমরা আয়নার সামনে ধরি আমরা যেই ছবি দেখতে পাই সেটি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, মানে বিপ্রতি পার্শ্ব প্রতিবিম্ব। যেমন আমরা আমাদের ডান হাত তুলে আয়নার সামনে দাঁড়ালে আয়নায় যে প্রতিবিম্ব দেখতে পাই সেটা কিন্তু বাম হাত তুলে দাঁড়িয়ে থাকা। দর্পণ প্রতিবিম্ব হলো সেটাই। এখানে ছবির মাধ্যমে বিষয়টি বোঝানো হচ্ছে। আর পরবর্তীতে অপরিস্থাপনীয় মানে কি? অপরিস্থাপনীয় মানে হলো স্থাপন করা যায় না এমন। যেমন আমরা আমাদের ডান হাতের উপর বাম হাত স্থাপন করতে পারি না, তেমনি এনানসিওমার সমাণু দুইটি কে একটার উপর আরেকটাকে স্থাপন করা যায় না। বিষয়টি আমরা এখানে ছবির মাধ্যমে সুন্দরভাবে বুঝতে পারছি। এরকম দুইটি এনানসিওমারের উদাহরণ হলো ডি অ্যালানাইন এবং এল অ্যালানাইন। এদের আণবিক সংকেত COOH CH NH2CH3। এদের গঠন চিত্রের মাধ্যমে দেয়া হলো। আমরা এখন চিত্রের মাধ্যমে এদের গঠন সম্পর্কে জানি। এটি হচ্ছে আমাদের S অ্যালানাইন এবং এটি হচ্ছে আমাদের R অ্যালানাইন। এই দুইটি হচ্ছে পরস্পরের এনানসিওমার। আমরা যদি বিষয়টি ত্রিমাত্রিক গঠনের ক্ষেত্রে দেখি, ত্রিমাত্রিক গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়স্টেরিওমার। ডায়স্টেরিওমার কি? ডায়স্টেরিওমার হচ্ছে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট দুইটি আলোক সক্রিয় সমাণু যদি পরস্পরের দর্পণ অপ্রতিবিম্ব হয় এবং অপরিস্থাপনীয় হয় তবে এদেরকে ডায়স্টেরিওমার বলা হয়। এখন ডায়স্টেরিওমারের শর্ত হচ্ছে 3টি। প্রথম শর্ত হচ্ছে ডায়স্টেরিওমার হতে হলে একাধিক কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি? আমরা সেটা আগেই আলোচনা করেছি। কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনে 4 যোজনের 4টা হাতে ভিন্ন 4টি মূলক বা মৌল থাকে সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। দ্বিতীয় শর্ত হচ্ছে পরস্পরের দর্পণ অপ্রতিবিম্ব।
আর তৃতীয় শর্ত হচ্ছে পরস্পরের অপরিস্থাপনীয়, অর্থাৎ যে সকল আলোক সক্রিয় সমাণুর উপর শর্তগুলো মেনে চলবে তারাই হবে পরস্পরের ডায়স্টেরিওমার। নিচে ডায়স্টেরিওমার এবং এনানসিওমারের মধ্যে সম্পর্কমূলক চিত্র দেয়া হলো। আমরা এখানে দেখতেছি ডায়স্টেরিওমার এবং এনানসিওমারের মধ্যে সম্পর্কমূলক একটি চিত্র। পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওজোনোলাইসিস। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এখান থেকে প্রতি বছর বিভিন্ন এডমিশন টেস্টে প্রশ্ন এসে থাকে। আজকে আমরা ওজোনোলাইসিস সম্পর্কে একটু বিস্তারিত জানব। ওজোনোলাইসিস হলো কোনো যৌগের সাথে ওজোন গ্যাসের সংযোজন। কোন একটা যৌগের সাথে যখন আমরা ওজোন গ্যাস বা O3 সংযোজন করি সেটাই হচ্ছে ওজোনোলাইসিস। সাধারণত এই ওজোনোলাইসিস কাদের মধ্যে ঘটে? ওজোনোলাইসিস সাধারণত সেই সব যৌগের মধ্যে ঘটে যাদের কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, অর্থাৎ এলকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ওজোনোলাইসিস ঘটে। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগের ক্ষেত্রে নিচে আলোচনা করা হলো। এখন আমরা এলকিনের মাধ্যমে ওজোনোলাইসিস কিভাবে ঘটে সেটি একটু আলোচনা করি। এই ক্ষেত্রে বিক্রিয়ায় কেবল কার্বন কার্বন দ্বিবন্ধনই গুরুত্বপূর্ণ। দ্বিবন্ধনের ডান দিকে বা বাম দিকে কি আছে তা এই বিক্রিয়ায় মোটেই গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের বিক্রিয়ায় প্রথমে ওজোনাইড ধরনের যৌগ তৈরি হয় যাকে আদ্য বিশ্লেষণ করলে কার্বনিল যৌগ তৈরি হয়। এই বিষয়টি খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ধরনের বিক্রিয়ায় বা ওজোনোলাইসিসের বিক্রিয়ায় এলকিনের ক্ষেত্রে প্রথমে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে ওজোনাইড, এবং ওজোনাইডকে আমরা যদি আদ্য বিশ্লেষণ করি অর্থাৎ পানি যোগ করি, পানি যোগ করলে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে কার্বনিল যৌগ। এই যৌগটা আমরা পাবো। কার্বনিলে সাধারণত দুই অণু তৈরি হয়, তারা একই অথবা ভিন্ন যৌগ হতে পারে। দুই ধরনের কার্বনিল আছে, আমরা জানি দুই ধরনের কার্বনিল আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটন। এখন বিক্রিয়ায় উৎপাদ কি হবে তা সহজে নির্ণয়ের জন্য আমরা দ্বিবন্ধন বরাবর প্রথমে যৌগটিকে কেটে ফেলবো এবং দুইটি অংশকে আলাদা করে ফেলবো। তারপর কেটে ফেলা অংশে প্রতিটা কার্বনের সাথে একটি করে অক্সিজেন যোগ করব। তাহলে আমরা আমাদের যৌগের ওজোনোলাইসিসের পর উৎপন্ন উৎপাদ পেয়ে যাব। নিচের বিষয়টি আমরা একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এখানে প্রথমে আমরা কি স্টেপ 1 এ যে কাজটি করব, স্টেপ 1 এ আমরা যৌগটিকে লিখব। আমাদের যে যৌগটি দেয়া থাকবে, আমাদের যে অ্যালকিনটা দেয়া থাকবে সেই অ্যালকিনটা আমরা লিখব। অ্যালকিনটা লেখার পর দ্বিবন্ধন বরাবর যৌগটিকে আমরা কেটে ফেলে আলাদা করে দুইটি অংশ করব দ্বিবন্ধন বরাবর। প্রতিটা অংশের সাথে আমরা অক্সিজেন পরমাণু যোগ করব। এখন আমরা স্টেপ 1 এ প্রথমে আমরা এখানে একটি যৌগ দেখতে পাচ্ছি। এই যৌগটি অ্যালকিন, কারণ এখানে দ্বিবন্ধন আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই দ্বিবন্ধন বরাবর যৌগটিকে কেটে ফেলবো। যৌগটিকে কেটে ফেলার পর আমরা দুইটা অংশে বিভক্ত করব, এই একটা অংশ, এই একটা অংশ। এবং স্টেপ 3 এর মধ্যে আমরা এই দুইটি অংশের সাথে কি করব, এই দুইটি অংশের সাথে অক্সিজেন যুক্ত করে দেব। অক্সিজেন যুক্ত করে দিলেই আমরা আমাদের উৎপাদ পেয়ে যাব। একাধিক দ্বিবন্ধন থাকলে প্রতিটা দ্বিবন্ধনের জায়গাতে একইভাবে উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ বের করতে পারবো। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন অ্যালকিনের ওজোনোলাইসিসের ফলে উৎপন্ন কার্বনিল যৌগ দুইটি দেয়া থাকলে সেখান থেকে মূল অ্যালকিন বের করার পদ্ধতি। এখন আমরা জানবো যে কোন একটা অ্যালকিন ওজোনোলাইসিসের ফলে উৎপন্ন কার্বনিল যৌগ দুইটি আমাদের দেয়া আছে। আমাদের প্রশ্ন করলো মূল অ্যালকিন বের করতে হবে। এই মূল অ্যালকিন বের করার জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে প্রথমে আমাদেরকে প্রদত্ত দুইটি কার্বনিল যৌগ এমন ভাবে লিখতে হবে যেন এদের কার্যকরী মূলকের অক্সিজেন পাশাপাশি থাকে। প্রথম শর্ত হচ্ছে আমরা এটা এমন ভাবে লিখব যেন কার্যকরী মূলকের মধ্যে যে অক্সিজেনটা আছে এই অক্সিজেন মূলক দুটি কি থাকে, পাশাপাশি থাকে। এরপর দুই অণুর অক্সিজেন দুটিকে সরিয়ে নিয়ে সেখানে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন স্থাপন করে দিলেই আমরা মূল অ্যালকিন পেয়ে যাব। এখন বিষয়টি আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের প্রশ্নে উল্লেখিত দুইটি অ্যালকিন দেয়া আছে, এখানে একটি অ্যালকিন, এখানে একটি অ্যালকিন, দুইটি অ্যালকিন দেয়া আছে। আমাদের এখান থেকে বলেছে যে এই দুইটি অ্যালকিন যে ওজোনোলাইসিস, যে মূল অ্যালকিন ওজোনোলাইসিসের ফলে উৎপন্ন হয়েছে সেই অ্যালকিনটি আমাদের বের করতে হবে। এখানে স্টেপ 1 এর মধ্যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে অক্সিজেন দুইটিকে এমন ভাবে স্থাপন করব যেন তারা পাশাপাশি থাকে। দুইটি কার্বনিল যৌগের অক্সিজেন দুটিকে এমন ভাবে লিখব যেন তারা পাশাপাশি থাকে। পরবর্তীতে আমরা ওই অক্সিজেন দুটিকে কেটে দেব, কেটে দিয়ে কার্বন কার্বনের মাধ্যমে দুইটি দ্বিবন্ধন দিলেই আমরা আমাদের মূল অ্যালকিন পেয়ে যাব।
আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে মার্কোনিকভ সূত্র। এই মার্কোনিকভ সূত্র খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় প্রতি সময় এডমিশন টেস্ট সহ বিভিন্ন আমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে সেখানেও এই মার্কোনিকভ সূত্র থেকে প্রশ্ন আসে। এই মার্কোনিকভ সূত্র আমরা যে এই সূত্রের মধ্যে যা বলা হচ্ছে তা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়। অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ বলতে মূলত কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যে সকল যৌগ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা দুইটি কার্বন পরমাণুর সাথে অসম সংখ্যক হাইড্রোজেন এরূপ যৌগকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই সূত্রটি যেই সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে তাদের ক্ষেত্রে কেবল প্রযোজ্য। আবার সংযোজন বিক্রিয়ার জন্য কেবল মার্কোনিকভ সূত্র কাজ করে। সকল ক্ষেত্রেই বিক্রিয়ায় একটি করে পাই বন্ধন ভেঙে যায়, ফলে দুইটি কার্বনে একটি করে হাত খালি হয়। একটি করে পাই বন্ধন ভেঙে যায় ফলে দুইটি কার্বনের একটি করে হাত খালি হয়ে যায় এবং সেই দুটি স্থানে একটি অপ্রতিসম বিকারক ধনাত্মক ও ঋণাত্মক অংশ যুক্ত হয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে আমরা হাইড্রোজেন ব্রোমাইড যদি যুক্ত করি তাহলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? আমাদের সূত্র অনুযায়ী এই বিক্রিয়ার একটি পাই বন্ধন ভেঙে যাবে। এখানে যে একটা পাই বন্ধন এবং সিগমা বন্ধন রয়েছে তার একটি পাই বন্ধন ভেঙে যাবে এবং কার্বনের দুইটি হাত খালি হবে। এখন এই দুইটি কার্বনের একটা হাইড্রোজেন আর একটিতে ব্রোমিন যুক্ত হলেই আমরা আমাদের মূল উৎপাদটি পেয়ে যাচ্ছি। মার্কোনিকভ সূত্রটি মূলত উল্লেখিত বিক্রিয়ায় কোনটি প্রধান উৎপাদ সেটা বের করতে সাহায্য করবে। তাহলে মার্কোনিকভ সূত্রের মূল কাজ কি? আমরা এখানে যে দুইটি উৎপাদ পেয়েছি এই দুটি উৎপাদের মধ্যে মূল উৎপাদ কোনটি সেটি বের করতে আমাদের সাহায্য করবে মার্কোনিকভ সূত্র। আমরা খুব সহজেই সেটা বুঝতে পারি। উৎপন্ন দুইটি প্রধান উৎপাদ থেকেই আমরা যদি ব্রোমিন অপসারণ করি তাহলে প্রথমে যৌগের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে এবং দ্বিতীয়টিতে 1 ডিগ্রি কার্বন কাটায়ন সৃষ্টি হবে। কার্বনের স্থায়িত্ব হলো 1 ডিগ্রি, লেস দ্যান 2 ডিগ্রি, লেস দ্যান 3 ডিগ্রি। যার স্থায়িত্ব বেশি তার টিকে থাকার সম্ভাবনা বেশি এবং সেই কারণে উৎপন্ন হবার পরিমাণও বেশি হবে। তাই উল্লেখিত বিক্রিয়ায় প্রথম যৌগটি হবে প্রধান উৎপাদ। এই বিষয়টিকে আমরা কোনটি প্রধান উৎপাদ হবে সেটি আরো একটু খুব সহজেই বুঝতে পারি। এই বিষয়টি মনে রাখার জন্য এই কথাটি মনে রাখতে হবে যে মার্কোনিকভ সূত্র হলো অনেকটা তেলা মাথায় তেল দেয়া। মানে যেই কার্বনের কাছে বেশি হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে হাইড্রোজেন মৌল যুক্ত হবে এবং অপর কার্বনের সাথে বিক্রিয়ার ঋণাত্মক অংশ যুক্ত হবে। আমরা যদি বিক্রিয়াটি প্রতি লক্ষ্য করি এখানে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশি রয়েছে, এই মৌলের ক্ষেত্রে হাইড্রোজেন বেশি রয়েছে। আমরা প্রথমে কি করব? এই বিক্রিয়াটাকে সিগমা বন্ধনকে এই স্পাই বন্ধনকে ভাঙবো, ভেঙে দুই হাতে দুইটি আমরা যদি দুইটা হাত খালি হবে। এই দুইটা হাত খালি হওয়ার পর আমরা দেখব যে কোন দিকের হাইড্রোজেন বেশি রয়েছে। যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে আমরা দেখতে পাচ্ছি যে এই ডান দিকের বিকারকের হাইড্রোজেন বেশি রয়েছে, সেই জন্য পরবর্তী যে হাইড্রোজেনটা আসবে এখান থেকে যে হাইড্রোজেন ব্রোমাইড থেকে যে হাইড্রোজেনটা আসবে সেই হাইড্রোজেনটা আমাদের এই বিকারকের সঙ্গে যুক্ত হবে এবং এটাই হবে আমাদের প্রধান উৎপাদ। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা আলোক সমাণু, এনস্টিমার, ডাইস্টিমার, ওজোনোলাইসিস এবং মার্কোনিকভ সূত্রটি অনেক ভালোভাবে বুঝেছো। যদি এর মধ্যেও যদি কোনো সমস্যা থাকে তবে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের জানাবে এবং যাদের এই নোটটি বা এই পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কমেন্ট করবে। আমরা তোমাদের ইমেলে এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবে যাতে আমাদের পরবর্তী আপডেট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিও ক্লাসটি করার জন্য।